শুরু করছি ডার্ক সাইড লেখনীতে জাবিন ফোরকান, পর্ব সংখ্যা 15। এতক্ষণ ধরে রোজাকে ডাকতে থাকা বিলাল কিংবা নিহাদ কারো কণ্ঠে কর্ণগোচর হয়নি। ভূত দেখার মতন চমকিত হয়ে সে অদূরে চেয়ে আছে। শব্দগুচ্ছ গোত্র খেয়ে ফিরে যাচ্ছে কানের পর্দায়। বিরক্তিবোধ করলো আসমান। রক্ত বেরিয়ে যাচ্ছে। ইশারায় নিহাদকে ফার্স্ট এড কিট আনার নির্দেশ প্রদান করে উঠে দাঁড়ালো মেঝে থেকে। এক্সকিউজ মি। রোজা কিছু বলার পূর্বেই তার কোমরে জড়িয়ে গেল আসমানের বলিষ্ঠ বাহু। শক্তিশালী টানে নিজের ডান হাতের বাহুতে বসালো সে রোজাকে। সক্রিয়ভাবে তার গ্রীবাদেশে আঁকড়ে ধরল রোজা। ওড়নাটি পিচ্ছিল খেয়ে পড়ে যেতেই অপর মুক্ত হাত তা পাকড়াও করলো আসমান। লম্বা পদক্ষেপে এগিয়ে গেল সোফার দিকে। তবুও এহেন কাছাকাছি আসা মুহূর্তের গভীরতা কিংবা আবেগের তাড়না ছুঁতে সক্ষম হল না রোজার বরফখণ্ডে পরিণত হওয়া অন্তর। আনমনে আসমানের মাথায় চিবুক ঠেকালো নিজের, বুঝে নিল চোখ পাতা। অন্ধকারে নিমজ্জলিত হওয়া আগের দৃষ্টিতে ভাসল চারুলতা সুদর্শনা চিন্তাখটিত মুখখানা। এক হাতে উইস্কির গ্লাস, তাতে বুদবুদ উঠে বায়ুতে মিলে যাচ্ছে ক্রমশ। অপর হাতের আঙুলে ফাঁকে ফাঁকে পোস্টকার্ডের মতো কিছু মানুষের ছবি, কার্ড কপি। তীক্ষ্ণ নজর একে একে আপাতিত হচ্ছে প্রত্যেক প্রান্তে। সর্বপ্রথম ছবিটি এক তরুণীর, অত্যন্ত সুদর্শনা, টানা নয়ন এবং মসৃণ দীর্ঘায়ু কুচবরণ চুলের অধিকারিণী। অবয়ব জুড়ে মুগ্ধতার অনুভূতি খচিত, মন কাড়া হাসি, যেন সময়ের অতীত। দ্বিতীয় ছবিটি এক পুরুষের, পুরুষালী কাঠামোয় শিশুসুলভ মায়াবী চেহারা, কায়েসীদের ন্যায় ধবধবে গত্রবর্ণ, নিগড় কৃষ্ণগহ্বরের শোষণীয় দৃষ্টি চিত্র জুড়ে চিৎধারণায় পারদর্শী। তৃতীয় ছবিটি সবকিছুর সঙ্গে কিছুটা বেমানান, অতি সাধারণ এক বাঙালি রমণী। প্রথম ছবির রমণীর ন্যায় সুদর্শনা নয় সে, তবুও সাধারণ কামিজ পরিহিত অবকাঠামো জুড়ে এক লাস্যময়ী পরিব্যক্তি রয়েছে, চন্দনপূর্ব মুখমণ্ডলে প্রশান্তির বাসনা। একে একে ছবিগুলো টেবিলে স্থাপন করা হলো। মাঝখানে শুভ্র পুরুষ, দুপাশে দুই রমণী, যেন এক রাজা এবং তার দুই রমণী, দুয়ো রানী সুয়ো রানী। তীর্যক হাসি প্রকাশ পেল টকটকে ঠোঁট জুড়ে, তাতে স্পর্শ করল গ্লাস, কণ্ঠনালী বেয়ে নেমে গেল উত্তেজক তরল। ভেরি ইন্টারেস্টিং। কণ্ঠস্বরের শিহরণে বিন্দুমাত্র নড়ল না কক্ষ জুড়ে দনায়ণ্ডমান কালো পোশাকধারী, বুকে প্যাঁচার সিলভার মোহর সম্বলিত যান্ত্রিক মানবগুলি। দৃশ্যপটে চেয়ে থাকল বরফ স্থির দৃষ্টিতে। ধীরে ধীরে হাতে উঠে এলো উভয় রমণীর চিত্র। দুটিকে তা তুলে ধরে মিশ্রমান জড়ালো শব্দগুচ্ছ প্রতিধ্বনি হলো আবদ্ধ দেওয়াল জুড়ে। শুড আই ক্যাপচার ফার্স্ট? ঠিক তখনই কক্ষের দরজায় মৃদু কড়াঘাত। ভেতরে প্রবেশ করলো একজন, হাতে আইপ্যাড। টেবিলের উপর স্ট্যান্ড স্থাপন করে মুখোমুখি করানো হলো। মুহূর্তে স্ক্রিনে ভেসে উঠল অবয়বটি। বয়সের ছাপ বেড়েছে বহুগুণে, চোখের নিচে কালি পড়েছে, আধপাকা দাড়ি কমে এসেছে, কেমন উদ্ভ্রান্ত এবং আতঙ্ক অস্তিত্ব জুড়ে। বাঁকা হাসল সে, ছবি রেখে হাত এলিয়ে দিল, টেবিলের প্রান্ত হতে টেনে নিল মানব মাথাটির খুলিটি। জীববিজ্ঞানের ভাষায় যাকে সম্বোধন করা হয় কারোটি হিসাবে, অতি যত্নে বুকে আগলে নিয়ে তাতে আদুরে হাত বুলিয়ে চলল। মিস্টার বাদশাহ, লং টাইম নো সি। আলফা, আমি। আঙুল তুলে নাবোধক ইশারা করতে ভিডিও কলের ওপাশে বাদশা কাইসারের মুখ জুড়ে ছেয়ে গেল অমানিশা। কোটরটিতে ঠোঁট স্পর্শ করে আলফা বিড়বিড় করল, এটাকে জানো? আমার সন্তান। নৈশব্দ, শুধুমাত্র ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আলাপন। চেয়ারে হেলান দিয়ে যথারীতি কোটরটিতে আদর ছোঁয়ায় চলমান রেখে আলফা আদেশ ছুড়লেন, আই ওয়ান্ট হিম অ্যালিভ। অ্যালাইভ। হি শুড নো দ্যাট পেইন হি গেভ মাই সন ওয়ে মোর দ্যান দ্যাট। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, দরকার হলে গোটা দেশ উপড়ে ফেলবো, কিন্তু তবুও চেষ্টা নয়, আমি ফলাফল চাই। দিস ইজ মাই লাস্ট আল্টিমেটাম বাদশা, আদারওয়াইজ।
ইউর এম্পায়ার উইল বার্ন ইনটু অ্যাজ। ওপাশ থেকে কিছু বলার সুযোগ পাওয়ার পূর্বের ইশারায় ভিডিও কল কেটে দেওয়া হলো। নিজের আপন জগতে ডুবে দিলেন আলফা। কলটি নিজের দিকে ঘুরিয়ে চেয়ে থাকলেন এক দৃষ্টে। কঠোর দৃষ্টি জুড়ে মুহূর্তের এক প্রকাশ পেল এক অভ্রান্ত অনুভূতি। দৃষ্টিতে ভেসে এলো স্মৃতিমালা। ড্যাডি, আমি স্কুলে স্টার পেয়েছি। আমাকে একটু আদর করে দাও ড্যাডি। মাম্মা ওই চাঁদের দেশে তারাদের সাথে সুখে আছে তাই না ড্যাডি? আমিও একদিন ঠিক তারা হয়ে মাম্মার কাছে যাব। কণ্ঠস্বর কানে বাজতে থাকলো। অশরীরী পরাশক্তির অবাধ্য বাসনা নেই। হৃদয় মাজারে উঠল সমুদ্র ঝড়। কারোটিতে আলফা ঠেকালেন চুম্বন। সিক্ত কণ্ঠে আপন আবেগে বিড়বিড় করলেন, ইউ আর আ স্টার নাও মাই বয়। দীর্ঘ এক মুহূর্ত কাটল তার সন্তানের সঙ্গে। পরক্ষণের প্রতিজ্ঞা দৃষ্টি আপতিত হলো টেবিলে ছড়ানো ছিটানো মহারাজ এবং তার তরুণীগণের পানে। কিছু কি হয়েছে চড়ুই? তোমাকে আজকে বেশ অন্যমনস্ক লাগছে। নিজের দাদুর কথায় কল্পনার জগৎ থেকে বাস্তবে পদার্পণ করল রোজা। দ্রুত মাথা ঝাঁকিয়ে মাটির স্যুপ তুলে ধরল তার ঠোঁটে। জোরপূর্বক ফুটিয়ে তুলল স্নিগ্ধ এক হাসি। কই না তো, কিছু হয়নি। কি হবে আমার? জামাই কি কিছু বলেছে? ঝগড়া করেছো? হা হা, কি যে বলো না দাদু। তোমার জামাই একটা হুতুম পেঁচা। ঝগড়াও করা যায় না শান্তি মতো, গাল ফুলিয়ে বসে থাকে। গড়গড় করে মিথ্যা বলতে অন্তরে বাজছে রোজার, কিন্তু কিছুই করার নেই। নিজের জীবনের অশুভ ছায়া তার দাদুকে ছুঁয়ে যাক, তা সে কোনোদিন হতে দেবে না। মুচকি হাসলেন ইউনুস। লক্ষ্মী ছেলে হয়ে নিঃশেষ করলেন রাতের খাবার। তোমার হাতের জিনিসটা তো খুব সুন্দর। ব্রেসলেটের দিকে দৃষ্টিপাত হতে রোজা ভ্রু তুলল। ও আঙ্কেল, না মানে বাবা দিয়েছেন। বিলাল রেমান আমাকে দেখতে এসেছিলেন আজকে সকালে। খুব ভালো মানুষ। হ্যাঁ দাদু, আমাকে খুব আদর করেন। মামুনি বলে ডাকে। সায় জানালো রোজা। দাদুকে শুয়ে দিয়ে দিল বিছানায়। তারপর কপালে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করলো, চিন্তা করো না দাদু, তোমার চিন্তার দিন শেষ। আমি খুব ভালো আছি, খুব সুখে আছি এই নতুন পরিবারে। এইটুকুই। নার্সের দিকে একবার তাকিয়ে দরজা খুলে রোজা বেরিয়ে গেল। তার চলার পথের দিকে তাকিয়ে হাসি ধরে রাখলেন ইউনুস। পরপরই তার কুঞ্চিত চেহারায় নেমে এলো অপূরণীয় এক আধার। কি চমৎকার মিথ্যা বলতে জানে তার চড়ুই। নিজের রুমের বিছানায় স্থির হয়ে আধ ঘন্টার মতো বসে থাকলো রোজা। বিলাল রেমান, আসমানের বাবা, এখানে এসেছেন আজ দ্বিতীয় দিন। তার আগমনের উত্তেজনায় ফিকে পড়েছে অদ্ভুত এক রহস্যের অন্তরালে। রহস্য বলা উচিত তাকে, নাকি ঘোরতর নিষিদ্ধ কোনো অনুভূতি? জগতের সব থেকে উদ্ভট চিন্তার দলেরা ভিড় পাকিয়েছে রোজার মস্তিষ্ক জুড়ে। গতকাল সকালে তার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিল স্বয়ং আসমান, কিন্তু রোজার অনুভূতি তাতে শূন্য। একটি বাক্য তো দূরে থাক, শব্দ বিনিময় হয়নি তাদের মাঝে। রোজের আচরণের অস্বাভাবিকতা শুধুমাত্র আসমান নয়, বরং নিহাত অব্দি ধরতে পেরেছে। আজ সন্ধ্যায় তাই এসেছিল তার রুমে, সম্ভবত নিজের হাসির জাদু দিয়ে মাতিয়ে তুলতে রোজাকে। তথাপি সম্ভব হয়নি তা। রোজার চারিপাশে জমা দ্বিধাদ্বন্দ্বের আস্তরণ নিহাত ভেদ করতে পারেনি। উঠল রোজা, ঘরে পায়চারি করতে থাকলো। আঘাতপ্রাপ্ত পায়ে ব্যথা লাগলো, তবুও থামলো না। ধক ধক করে স্পন্দিত হতে থাকলো তার হৃদযন্ত্র। কি হচ্ছে এসব? কি ভাবা উচিত তার? নিজের দৃষ্টিকে অবিশ্বাস করবে? চারুলতার অনুভূতিকে অস্বীকার করবে? আসমান এবং চারুলতা, তারা ভাই বোন নয়। ভাই বোনের মাঝে এমন সম্পর্ক, নাকি সৎ ভাই বোন, তাও হতে পারে। কিন্তু তাই বলে আহ! দুই হাতে কান চেপে ধরে চিৎকার করে উঠল রোজা। পেন্ট হাউসের বেশিরভাগ রুম সাউন্ড প্রুফ, সেক্ষেত্রে তার আর্তনাদ বাইরে কারো কর্ণগোচর হওয়ার কথা নয়। সমস্ত শরীর প্রগাঢ় অনুভূতিতে কাঁপতে থাকলো। কি ধরে নেবে সে এই সম্পর্ককে? নির্দিষ্ট আকর্ষণ নাকি নিষিদ্ধ ভালোবাসা? নিষিদ্ধ আকর্ষণ নাকি নিষিদ্ধ ভালোবাসা? তার চেয়েও বড় বিষয়, আসমানও ভালোবাসতে জানে। হুট করে হাসি পেল রোজার। নিজের অবস্থানের প্রতি নিজেরই এক প্রকার কৌতুক প্রবণতা। কি দুর্বল সে! কিসের প্রতি দুর্বল হয়েছে? কেন এতটা আহাম্মক মনে হচ্ছে নিজেকে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাধি তুই রোজা।
নিজেকে নিজে ধমকালো। পাতানো বইয়ের মতো পাতানো বোনের ব্যাপারটা তার মস্তিষ্কে এর আগে আসেনি কেন? কিসের প্রলেপ পড়েছিল তাতে? অন্ধবিশ্বাসের প্রলেপ? এক দানবকে বিশ্বাস করেছিল সে? হাস্যকর। টিকতে পারল না রোজা। এই অবাধ্য অভিজাত্যের মুহূর্তবার সম্ভব নয়। মুক্ত বায়ুর প্রয়োজন। একটানে অর্গাজে গায়ে তুলে চলল সে। শূন্য হলরুম থেকে দরজা খুলে বেরোলো বাইরে। লিফটের গ্রাউন্ড ফ্লোর। অতঃপর গন্তব্য হলো মার্বেলের পেছনে ছোট্ট পার্ক। রাতে এখন 11:45। আনমনে হাঁটতে থাকলো রোজা। কাটানো দিনগুলোতে পরিচয় হয়ে আসা অভিজাত তল্লাট তাকে মুগ্ধ করল না। যেমন করল না তারকারাজি খচিত বিস্তৃত আকাশ। আকাশ, আসমান, উফ! চিন্তায় প্রশান্তি হরণ হয়েছে তার। ধপ! মৃদু শব্দটিতে থমকে পড়ল রোজার পদাচারণা। সামান্য উকি দিল সে দেওয়ালের পেছন থেকে। অতঃপর, কেন দ্বিতীয়বার আমাকে ভালোবাসলি না বল? কণ্ঠটি স্পষ্ট, তীব্র গতিতে ছুটে এসে গেঁথে গেল রোজার হৃদয়ে, ধারালো তীরের ফলা হয়ে। দোলুল্যমান দৃষ্টি তার আবদ্ধ নাটকীয় মঞ্চে, যে মঞ্চের প্রধান চরিত্রদ্বয় একে অপরের মুখোমুখি। বুকে দুহাত ঠেকিয়ে দেওয়ালের সঙ্গে আসমানকে চেপে ধরেছে চারুলতা। টানা টানা নয়ন জুড়ে তার সিক্ত আবেগ উপচে পড়ছে অশ্রুদানা হয়ে। অপরদিকে নির্বিকার আসমান তাকে এড়িয়ে চেয়ে আছে সুদূর পানে। মৃদু কণ্ঠস্বর উত্তেজনার গাঢ়ত্বে যোগ করল নতুন মাত্রা। ডোন্ট চারু, বাবা এসেছে। কেন আসমান, কেন? আসমানের বুকে মাথা টেকালো চারুলতা। পিঠ ভাসানো চুলরাশি ছড়িয়ে পড়ল তার আশেপাশে। আসমান, নীলাদ্রি নীল নয়। কি নিদারুণ রঙ্গমঞ্চ! আলতো করে চারুলতার বাহু স্পর্শ করল আসমান। আমাকে ভালোবাসা পাপ। এক ঝটকায় চারুলতাকে দূরে সরিয়ে দিল বলিষ্ঠ হাত যুগল। দেওয়াল ছেড়ে শটান ঘুরল। এক পদক্ষেপে অগ্রসর হতে ক্লাইম্যাক্সের মোকাবেলায় থমকে পড়ল পদযুগল। অনুভূতিহীন তার অপর পারের দায়মণ্ডমান বর্তমান। বিন্দুমাত্র অশ্রু জমল না রোজার নয়নে। স্থির তাকিয়ে সে, নিটল নির্ভার পর্বত হয়ে। পরনের ওড়না উড়ছে বায়ুতে, যেন শৃঙ্খল মুগ্ধ করে ছুটে যেতে চাইছে অবাধে। আরিয়া! নিজের অশ্রু মুছতে মুছতে সপ্রতি দৃষ্টিতে তাকালো সরলতা। নিজের জায়গায় স্থির সে, অমূল্য ভাস্কর্যের ন্যায়। তুমি ঠিকই বলেছিলে আসমান, অনুভূতি বড্ড বেহায়া। রোজার দৃঢ় দৃষ্টি একটি নিঃশ্বাস ফেলল। আসমান কপালে ঠেকালো নিজের হাত। শুভরাত্রি। রঙ্গমঞ্চের সমাপ্তি, রোজার প্রস্থান। তাকে আটকালো না আসমান। ওই একই ভঙ্গিতে দাঁড়িয়ে নির্বিকার চেয়ে থাকলো বায়ুতে দুলতে থাকা ওড়নার দিকে। তুই একটা মেশিন আসমান, হৃদয় ভাঙার মেশিন। চারুলতার কাঁধের জোর ধাক্কাও টলল না অনুভূতি শূন্য হিমালয়ে। মাসের শেষ প্রায়, হাতে টাকা কম। মায়ের ডায়াবেটিক্সের ওষুধ কিনতে হবে। ছোট বোনের আগামী মাসে পরীক্ষা, তাও ফি দিতে হবে। কিভাবে হবে এত কিছু? বাসা ভাড়া মাথায় খড়াকের মতো ঝুলছে। এমন শত সহস্র চিন্তা মস্তিষ্কে প্রশান্তি দিচ্ছে না। দুশ্চিন্তায় নাস্তানাবুদ হয়ে দোকানের সাথে লাগানো ছোট্ট ঘরটায় চৌকিতে শরীর ঠেকালো মামুন। ফেটে চৌচির হয়ে আসা ফোনের স্ক্রিনে সময় দেখলো রাত 2টা। রাত 1:02। এক সময় অবাধ্য মস্তিষ্ক মিলিয়ে এলো। নিদ্রার আভাসে স্থবিত হয়ে এলো শরীর। ক্লান্তিতে মিশ্রমান প্রতিটি দেহকোষ। পরের দিন সংগ্রামের জন্য শক্তি সঞ্চয় প্রয়োজন। ধাম ধাম ধাম। ধাতব শাটারে জোরে জোরে আঘাতের শব্দে ধরফর করে উঠে বসল মামুন। আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এ কি অশরীরে ভর করলো নাকি? এক লাফে বিছানা ছেড়ে দরজাটা ঠেলে লুঙ্কির প্যাচ দিয়ে হুঙ্কার ছাড়ল সে। কোন জানোয়ার এই বেন্নাকালে? একটা চটকানা দিব মামুন না? দোকানের বন্ধ শাটারের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মাথায় হাত পড়ল মামুনের। মুখ হা করে গেল ইঞ্চি কয়েক।
আরে নিহাদ ভাই, আপনি? ওই ওই, রাত 2টা কোনো রাত হলো? এত ঘুম কিসের তোর? দোকান বন্ধ কেন? মামুনের স্যান্ডেল গেঞ্জি টেনে ধরল নিহাদ। তার তীক্ষ্ণ দৃষ্টি শরীরে শিহরণ খেলিয়ে দিল যেন। বোঝা গেল তেতে আছে সে। না হলে রাত 2টা যে ভোর রাত, সে কেই বা না বুঝবে। ছেলেটাকে ঘাটিয়ে কাজ নেই। মামুন দ্রুত মুখ ডলে নিদ্রা দূর করলো। কি লাগবো ভাই, কোন শুধু? আমারে কয়েক বালতি রং দে, কালো লাল সাদা। এত রাতে রং দিয়ে কি কাজ, তা জিজ্ঞাসা করে নিহাদের পর্বতসম মেজাজ আরো চড়িয়ে দেওয়ার দুঃসাহস না করাই শ্রেয়। ঘর থেকে চাবি এনে শাটারের তালা খুলল মামুন। গভীর রাত্রি নৈশব্দ চিত্রে জংধারা শাটার ঘন ঘন আওয়াজ প্রতিধ্বনি হলো। ভেতরে ঢুকে রঙের বালতি প্যাকেট করতে থাকলো সে। খালা কেমন আছে? এই তো আল্লাহ রাখছে ভাই, মোটামুটি। পুষ্পিতা কি সায়েন্স নাকি আর্টস? সায়েন্স ভাই। ওই নাকি ডাক্তার হইব। ভালো ভালো, ভালো মতো পড়াশোনা করতে বলিস। যদি এসএসসি গোল্ডেন পায় তাহলে ওকে হোটেল সোনারগাঁও ট্রিট দিব বলিস। আচ্ছা ভাই। দাঁত কেলিয়ে হাসলাম আমার। নিহাদের হাতে প্যাকেট ধরিয়ে দিল। কিছুই জিজ্ঞাসা করল না সে। দ্রুত হাতে নিজের ওয়ালেট বের করলো। 1,000 টাকার নোট একটানে বের করে মামুনের হাতে গুঁজে দিল। হাহাকার করে উঠল দোকানি ছেলেটি। আরে আরে ভাই, করেন কি? এই রঙের দাম 1,500-এর বেশি কোনো মতেই হইব না। এর কোয়ালিটি মাল দিছি, স্কিনে প্রোটেক্ট করে, কিন্তু তাও এই। চুপচাপ পকেটে ঢোকা। আরেকটা বেশি কথা বললে এক চটকায় ঘাড় বাঁকিয়ে দেব। বেত্তমিজ, আমাকে জানোয়ার ডাকে। উল্টো দিকে ঘুরে ফোঁস করতে করতে বাইকের দিকে এগোলো নিহাদ। রঙের প্যাকেটটা ভালো মতো ব্যাক সিটে ঝুলিয়ে মাথায় হেলমেট চড়ালো। অতঃপর বাইকের ইঞ্জিন চালু করে নির্জন সড়ক বেয়ে ছুটে গেল অদূরে। হাতে কল করে 5,000 টাকার নোট নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো মামুন। চেয়ে থাকলো পথ পানে, যতক্ষণ নিহাদের ক্রমশ ঝাপসা হয়ে আসা অয়পার চোখে পড়ে। এক ফোঁটা অশ্রু হঠাৎই গড়িয়ে পড়ল তার কালচে গাল বেয়ে। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। আপন মনে হাসলো শুকনো ঠোঁটে। মার্বেল ভবন। নিজের বিছানায় এপাশ ওপাশ করছে রোজা। ঘড়ির কাঁটায় টিকটিক আওয়াজ কর্ণগোচরে অশনীয় ঠেকছে। কিছুতেই মস্তিষ্ক কিংবা হৃদয় প্রশান্ত হতে রাজি নয়। গতকাল রাত থেকে নিজের রুমে 4 দেওয়ালের মাঝে বন্দী হয়ে থেকেছে সে। শুধুমাত্র দাদুর খোঁজ এবং বিলাল রেমানের সঙ্গে সন্ধ্যাকালীন চা ব্যতীত আর মুখ দর্শন করেনি কেউই। নামকে সার্থক করে খাঁচায় বন্দি চড়ুই হয়ে উঠেছে সে। চিন্তার জগৎ তাকে ক্রমশ টেনে নিচ্ছে গভীর হতে আরো গভীরে। তলিয়ে যাচ্ছে সে অতল অমিনিশায় গহ্বরে। চারুলতা এবং আসমান, কি সম্পর্ক তাদের? প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভাই বোন, প্রাক্তন, কোনটা সঠিক ধরে নেবে সে? এ কি আসমানের অতীত, সুখের অতীত, নাকি আধারের অতীত? যা হবে হোক, তাতে রোজার এত অন্তর্জ্বালা কেন হচ্ছে? আসমানের সঙ্গে তার সম্পর্ক একটি চুক্তি, এর বেশি কিছু কোনো কালে ছিল না, হবেও না। তাহলে চারুলতার সঙ্গে সম্ভবত সম্পর্ক নিয়ে অবদ্ধ অন্তরে এত ঘূর্ণিপাক কেন? প্রথমবারের মতো অনুভূত হওয়া এসব বিশৃঙ্খল অনুভূতির নিয়ন্ত্রণ এবং মোকাবেলায় রোজা অনভ্যস্ত। রাত 2:30, সম্ভবত হলো না ছটফট করা। রোজা উঠে পড়ল আরামদায়ক গদি থেকে। আরাম কেদারায় থেকে টেনে নিল সিল্কের কোট। ফতুয়ার উপর গায়ে চড়িয়ে পায়ে পায়ে বেরিয়ে এলো সে। প্রবেশ করল হল রুমে। আধো আলো ছায়ের খেলা বিস্তৃত কক্ষটিকে পরিণত করছে এক নিশাচরের আস্তানায়। এগিয়ে ভারী পর্দা জোর টানে সরিয়ে ফেলল উন্মুক্ত করলো কাচের দেওয়াল। সিটি ইউরোপিয়ার আলোক জ্বল দৃশ্য ভেসে উঠল দৃষ্টি সম্মুখে। নির্গম রাত্রির অমানিসাকে হার মানিয়েছে হলুদ বাতির বহর। সুউচ্চ ভবনগুলোর দিকে একদৃষ্টে চেয়ে থাকলো রোজা। তার নয়নে প্রতিফলিত হলো দূর আকাশে প্রজ্বলিত একটিমাত্র শুকতারা। ক্লিক। হতচকিত হয়ে রোজা ঘুরে তাকাতেই তাকে দ্বিগুণ মাত্রায় বিস্মিত করে পেন্ট হাউসে প্রবেশ করল নিহাদ। যথেষ্ট নীরবে সে, তবুও রোজার মুখোমুখি হয়ে মুহূর্তেই থমকে গেল নিজ পথে।
এক হাতে হেলমেট, অপর হাতে বড়সড় একটি প্যাকেট। সন্ধিহান দৃষ্টিতে চেয়ে থাকলো রোজা। ফুলটুসি, তুমি ভয় পাইয়ে দিয়েছিলে। কোথায় গিয়েছিলে নিহাদ? স্থির কণ্ঠে প্রশ্নে নিহাদ ইতস্তত করতে আরম্ভ করল। ওই না মানে ইয়ে, আমি কিছু জিজ্ঞাসা করছি। জেরা করছো কেন? দারোগা নাকি তুমি? রোজা কয়েক পা এগিয়ে কঠোর কিছু উচ্চারণ করতে যাচ্ছিল, কিন্তু এর আগে মৃদু পদশব্দ নীরবতায় ছেদ ঘটালো। নিহাদ এবং রোজা উভয়ে মুখ তুলে চাইল। সিঁড়ি বেয়ে দ্রুত নেমে আসছে আসমান, যেন কি এত তাড়া আছে তার। পরিধানে হাতাবিহীন কালো টি শার্ট এবং ট্রাউজার, পাও একদম খালি, মুখে যথারীতি মাস্ক। খানিকটা উদ্ভ্রান্ত দেখালো তাকে। গত রাতের পর একবারও আসমানের মুখোমুখি হয়নি রোজা। এক কথায় এড়িয়ে গিয়েছে। আজ এমন সময়ে তাকে দেখে বুকের ভেতর কেমন একটা অনুভব করলো, সে নিজেই বুঝে উঠতে পারল না। আসমান ক্ষিপ্র গতিতে এসে নিহাদের হাত থেকে প্যাকেটটা এক প্রকার ছিনিয়ে নিল। একটা শব্দ উচ্চারণ করল না, যেমন করলো না কারো প্রতি দৃষ্টিপাত। বিধ্বংসী এক রূপে হনহন করে এগোলো, সিঁড়ি বেয়ে পুনরায় উঠে গেল উপরে। তার এহেন উগ্রাসী আচরণে রোজা স্তব্ধ হয়ে থাকলো। নিহাদের দীর্ঘশ্বাস তাকে বাস্তবতায় ফিরিয়ে আনলো। কি ব্যাপার নিহাদ? আজ 19 তারিখ। সবসময় প্রফুল্ল থাকা নিহাদের ছায়ায় আবৃত চেহারা এবং খাপছাড়া উত্তর রোজাকে ভড়কে দিল ভীষণভাবে। মাথা কাত করে সে প্রশ্ন ছুড়ল, তো আজ কি কোনো বিশেষ দিন, বিশেষভাবে রাত প্রকাশের দিন? হাসল নিহাদ, কিন্তু তার হাসির আড়ালে লুকায়িত হাহাকারটুকু রমণীর দৃষ্টিচ্যুত হলো না। নিজের দৃষ্টি এড়িয়ে বুকে হাত ভাঁজ করল নিহাদ। অস্বাভাবিক শান্ত কণ্ঠে বিড়বিড় করল, 21 সেপ্টেম্বর আসন্ন। চিন্তা করো না, আসমান ভাইয়ের এই সময়ে এমন উগ্র আচরণ অস্বাভাবিক নয়। এত হেয়ালি করছো কেন? 21 সেপ্টেম্বর কি? উত্তর করল না নিহাদ। উল্টো ঘুরে দরজা খুলে বাইরে পা রাখলো। আমি একটু বাইরে থেকে রাতের বাতাস খেয়ে আসি। ক্লিপ। পুনরায় বন্ধ হয়ে গেল দরজা। স্থগিত হয়ে রইল রোজ। কপালে হাত থেকে একটি দীর্ঘশ্বাস ফেলে সে চলল নিজের রুমের দিকে। কিছুক্ষণ পরে আবিষ্কার করলো তার গন্তব্য নিজের অজান্তে পরিবর্তিত হয়েছে। সে উঠে যাচ্ছে দোতলায়, দানবটির আস্তানায়, আসমানের রুমের কাছাকাছি। এসে যেন সম্মিত ফিরল রোজার। এ কি করছে সে? কেন করছে? কার জন্য করছে, কিংবা কোন উদ্দেশ্যে করছে? ঘাট হয়েছে তার। উল্টো ঘুরে চলে যেতে নিলেও আহাম্মক হৃদয় বাদ সাধল। মস্তিষ্ককে শাসন করল তীব্র সুরে, গর্ধব। নিজেকে নিজে ধমক লাগিয়ে চলল আবার ফিরতি পথে। আসমানের রুমের সামনে এসে থমকালো। যা আছে কপালে, বোকামির শেষ প্রান্তে এমনিতেও পৌঁছেছে সে। ক্রোধান্বিত সত্তার জোর ঠেলে দিল দরজা। অনুমতি না নিয়ে ছেলেটাকে আরো রাখিয়ে দেওয়ার প্রয়াস। তথাপি দরজা খুলে দৃশ্যপট উন্মুক্ত হতেই রোজা নিচের জায়গায় পাথর হয়ে গেল। আসমানের রুমের একপাশে দেওয়াল রঙে রঞ্জিত। তরল সাদা রং চুইয়ে চুইয়ে পড়ছে মেঝেতে। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে রঙের বালতি। বিশাল দেয়াল ক্যানভাসের সামনে দায়মান্ডমান আসমান, যার কালো পোশাক জুড়ে রঙের ছোপ ছোপ দাগ। রোজা এসেছে সেটি খেয়াল করেনি, কিংবা খেয়াল করলেও নজর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। মেঝেতে রাখা রঙের একটি বালতি তুলে সজোরে ছুড়ে দিল দেওয়ালে। আঘাতের তোড়ে পাত্র ভেঙে ছিটকে গেল চারপাশে। ছিটকে ছিটকে গেল লাল রং চারিপাশে। আসমানের ঊর্ধ্বাঙ্গ আবৃত কালো রঙিন আবহে। কোনো চিন্তা নেই তার, মেনুর ন্যূনতম অনুভূতি। নিজের 2 হাত কালো রঙের বালতিতে চুবিয়ে তুলল আসমান, ছুঁয়ে দিল দেওয়ালে। অপটু হাতে অদ্ভুত তোরে চেষ্টায় ধীরে ধীরে ফুটে উঠতে থাকলো এক নারীর মুখায়ব। দরজার সাথে দায়মণ্ডমান রোজা নিজের দৃষ্টি ফেরাতে পারল না দৃশ্যটি দেখে। বেরসিক রং ছিটকে আভিজাত কক্ষটি সর্বনাশ করেছে। অশুভ বর্ণতায় ছেয়ে ফেলেছে মূল্যবান বহু জিনিসপত্র, কিন্তু কারিগরের বিশ্রাম নেই। উভয় হাতে দেওয়ালে অদেখা এক নকশা প্রস্তুতকরণে ব্যস্ত সে। হাতের চলনা, কালো রঙের রক্তছোটা টান ক্রমশই যেন এক করুণ চিত্র ফুটিয়ে তুলছে। অতি ক্ষিপ্র, দুর্বার, রীতিমতো পাগলপ্রায় আসমান যেন এক অবাধ্য চিত্রশিল্পী নিজের মৃত্যুচিত্র এঁকে চলেছে।
এক মুহূর্তে থামল সে, দেওয়ালে হাত ঠেকিয়ে হাঁপালো। রোজার অব্যক্ত নয়নে প্রতিফলিত হলো শৈল্পিক নিদর্শন, এক নারী মূর্তি তৈরির আপ্রাণ চেষ্টা। অপট কর্মে দেখতে লাগছে কদারাকার, তবুও যেন কোথাও একটা আর্তনাদ লুকিয়ে রয়েছে চিত্রপটে। সাদা ক্যানভাস, তাতে কালো বর্ণের এলোমেলো রমণীর অবয়ব, শুধুমাত্র দীর্ঘ চুলরাশি বোঝা সম্ভব। তার পাশে ছোপ ছোপ রক্তের মতো লালচে ঢেউ। এর কি অর্থ? আনমনে এগিয়ে গেল রোজা। আসমান তখনও হাঁপাচ্ছে। হঠাৎই ঘটল সে কাণ্ডটি। লাল রং নিঃশেষ হয়েছে আগেই, রমণীর ঠোঁটে দেওয়ার মতো বর্ণ অবশিষ্ট নেই। অতএব তুলে নিল বালতি ভাঙার অংশ, সম্পূর্ণ স্পর্শ করল নিজের কালো রঙের ভর্তি হাতে। জোর টানে কালোর দুনিয়া ভেদ করে উদ্গীরিত হলো রক্তস্রোত প্রবাহ। মুহূর্তে তা ছুঁয়ে দিল রমণীর ঠোঁটে। অতি যত্নে গড়া রক্ত নিজের তাকিয়ে রইল বিমুগ্ধ নয়নে, যেন এর তুলনায় চমৎকার কোনো দৃশ্য এ আখি দর্শনে সক্ষম হয়নি কোনো কালে। পাগল হয়ে গিয়েছ? দৃঢ় বন্ধনীতে রোজা চেপে ধরল আসমানের কবজি, একটানে সরিয়ে নিল দেওয়াল থেকে। দৃষ্টি তার অগ্নিশিখা, দুর্বার দুঃসাহস। কিলিং মেশিনের কৃষ্ণ গৃহব্বর রূপান্তরিত হয়েছে প্রজ্বলিত তারকাজিতে। একটা চট দিয়ে সব পাগলামি ছুটিয়ে দেব, আঁকাআঁকি করা ঘুচিয়ে দেব জন্মের মতো, ইডিয়েট। আসমানের রক্তাক্ত হাত নিজের হাতে চেপে ধরল রোজা। রং ছোঁয়ার পরোয়া করল না, উদ্গ্রীব হয়ে তাকালো এদিক সেদিক, উৎকণ্ঠা নিয়ে শুধালো, ফার্স্ট এড কিটটা কোথায় রেখেছ? মিনি ফ্রিজের উপরের তাকে লাল বর্ণের ক্রস অঙ্কিত বক্সটি নজরে পড়ল। দ্রুত ছুটতে লাগলো। সেটি হাতে নিতেই লক্ষ্য করলো আসমান পুনরায় ফিরেছে নিজের কাজে। হাতের ক্ষত ঘষে ঘষে রাঙিয়ে তুলছে দেওয়াল, গভীর থেকে গভীরভাবে। অন্তর যেন ধ করে পতিত হলো সমুদ্র মাঝে। দৌড়ালো রোজা ঊর্ধ্বশ্বাসে, আসমান! কাঁধ খামচে ধরে সরিয়ে আনলো দেওয়ালের কাছ থেকে, কিন্তু দানবকে রুখে সাধ্য কি তার? ঠেলে পুনরায় এগুলো বুকে হাত রেখে পিছনে ধাক্কা দিয়ে সরাতে থাকলো রোজা। অতর্কিত আক্রান্ত হলো তার বিবাদেশ। আসমানের বলিষ্ঠ হাত চেপে বসল। নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল সম্পূর্ণ। অশরীরী দৃষ্টি মেলানো রোজা। টলটলে আবেদনে, কিন্তু মায়া নেই, দয়া নেই, করুণা নেই, অনুভূতি নেই পরাশক্তির অন্তরে। ঠোঁটে ঠোঁট চেপে কৃষ্ণগহ্বরে নিজেকে বিলীন করল রোজা। দৃষ্টি থেকে তার বিদায় নিল আতঙ্ক, ঘিরে ধরল আবেগের মায়াজাল। অনুভূতি বনাম অনুভূতিহীনতা আজ মুখোমুখি। টলল হিমালয়, ঢিলে হয়ে এলো হাতের বাঁধন। পুষতে পুষতে প্রবেশ করলো অক্সিজেন। নিঃশ্বাস নিল রোজা একটুখানি। তার কণ্ঠ তখনও আবদ্ধ আসমানের হাতে। সম্মুখে ঝুঁকল পিচাস, তার অপর হাত উঠে এলো, ছুঁয়ে দিল রোজার কপাল। নামতে থাকলো সমস্ত চেহারা বয়ে। তরল কালো রঙের ভেজা শিরশিরে অনুভূতি রোজার অবয়ব তরঙ্গ প্রবাহিত করল, বৈদ্যুতিক তরঙ্গ যেন। শরীরের সমস্ত রোমকূপ জুড়ে ছড়িয়ে পড়ল শীতল শিহরণ। অতি যত্নে তাকে অশুভ বর্ণে রাঙিয়ে তুলেছে পরাশক্তি রাজ। আসমানের হাত নামল রোজার কাঁধে, সিল্কের বাজ সরিয়ে প্রবেশ করলো গভীরে। কালো রঙের দাগে কলঙ্কিত হলো রোজার অঙ্গ। ভ্রু কুঁচকে চোখ বুজে নিল মানবী। এতটা নিগ্রহ স্পর্শ সহ্য করা যায়? শিউরে উঠে অস্পষ্ট উচ্চারণ করলো, আসমান! থমকালো স্পর্শ, তার সঙ্গে খুলল চোখের পাতা। দৃষ্টি মেলতে চাইল রোজা। অব্যক্ত এক অনুভূতির মাঝে আসমানের তর্জনী উঠে এলো উপরে, কণ্ঠনালী বেয়ে সরাসরি অধরে, যেন নিজের প্রিয় খেলনা ছুঁয়ে দেখছে কোনো শিশু। হৃদস্পন্দন বিলুপ্ত হয়েছে রোজার, মস্তিষ্ক হারিয়েছে বিচার বিবেচনা বোধ। আসমানের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে গেল তার নিম্ন ওষ্ঠ, কালো রঙের পাশাপাশি লেপ্টে রক্তিম রক্ত। ডানে বামে উপরে নিচে বৃদ্ধাঙ্গুল বয়ে গেল আপন গতিতে। মুখে রক্তের নোনতা এবং রঙের তেতোস্বাদ টের পেল রোজা। থু করে ফেলতে যাচ্ছিল, কিন্তু আসমানের আঙুলের বাধায় পড়তে হলো। ঠোঁট তর্জনীতে আবদ্ধ করে রেখেছে সে। হ্যাভ ইউ এভার টেস্ট ইউর ব্লাড? মাক্সের অন্তরাল থেকে প্রশ্নটি রোজাকে বিষাক্ত আবেগে ব্যাকুলিত করে তুলল।
তার নিকটে ঝুঁকলো আসমান, অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে। কানে তড়িৎ কণ্ঠটি ঘূর্ণিঝড় তুলল। আই ডিড ইট টেস্ট লাইক হেল? গা গুলি উঠল রোজার। আসমানের আঙুল একটুখানি সরাতেই ধূ করে ফেলল সে একপাশে। তবুও যেন মুখের ভিতর বিষাদ অনুভূতি হচ্ছে। আর ইউ ইনসেইন? রোজার বিতৃষ্ণা খচিত চেহারা লক্ষ্য করে এমন প্রতিক্রিয়া আশা করল আসমান। তথাপি তার ন্যায় প্রত্যাশায় বুড়ো আঙুল ঠেকিয়ে রোজার কণ্ঠস্বর শুধালো, কেন, তুমি কি ভ্যাম্পায়ার নাকি ব্লাড দ্য ড্যাকুলা? এক মুহূর্ত নির্বাক চেয়ে থাকলো আসমান। রোজাও কটমট করে বিপরীত অগ্রাসী দৃষ্টি নিক্ষেপ ব্যস্ত। পরক্ষণে তাতে হতবিম্বল করে দিয়ে খিলখিল এক মৃদু শব্দের আওয়াজ ভেসে এলো কানে। নিজের শ্রাবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে বেগে পেল রোজা। হাসলো আসমান। টানা টানা 10 সেকেন্ড। বরফখণ্ডে পরিণত হওয়া রোজার নিকটে ঝুঁকল। তার চুল থেকে কালো সাদা বর্ণালী মিশ্রণ টপটপ করে গড়াতে থাকলো পরনে সিল্কের কোটের উপর। যেন হোলি খেলছে উভয়ে, অশুভ বর্ণের হোলি। আসমানের ভারী নিঃশ্বাস প্রশ্বাসের ধ্বনি শিহরণ তুলল অঙ্গ জুড়ে। যেন বিশ্রাম নিচ্ছে শিকারী পশু, বহু কাঙ্ক্ষিত এক বিশ্রাম। একবার দুইবার নিজেকে সন্নিকটে টেনে আসমানের বুকের কাছে কান পাতল রোজা। শুনতে থাকলো ধীরগতির অবচলিত হৃদস্পন্দন। তাহলে হৃদয় আছে তার, স্পন্দিত হচ্ছে আর 5টি সাধারণ মানুষের মতো। মুহূর্তেই গাঢ়ত্ব এতটাই অত্যাধিক যে নিজেকে আটকে রাখা সম্ভব হলো না। কাকে আঁকতে চাইছিলে?